সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। তো সমবায় অধিদপ্তরে একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল। মোট এখানে 511 পদে বাংলাদেশের 64 জেলার সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। সমবায় অধিদপ্তর যে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছিল, নতুন বলতে এই সার্কুলারটা কিন্তু পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর আগে সার্কুলারটি আরেকবার প্রকাশিত হয়েছিল। তো এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর এখানে সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, আপনাদের মনে অনেকেই প্রশ্ন আছে যে পোস্টিং কোথায় হবে এই বিষয় নিয়ে। আর পূর্বে যারা আবেদন করেছিলেন তারা কি আবেদন করতে পারবে, কিংবা তাদের কি হবে, আগে সার্কুলার বাদ পড়বে কিনা এই বিষয়ে আলোচনা করব। একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তারপরে কেন্দ্র কোথায় হবে, এই পরীক্ষাগুলো কেন্দ্র কোথায় হয় সেই বিষয়ে আলোচনা করব। আর পরীক্ষাটি এমসিকিউ হবে না লিখিত হবে এই বিষয়ে বিস্তারিত বলতে চেষ্টা করব। আর এই সার্কুলারে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করবে এরকম একটি বিজ্ঞপ্তি দেওয়া আছে। এই অস্থায়ী ভিত্তিতে এগুলো কি এবং স্থায়ী ভিত্তিতে কি, এগুলো বলে দেওয়ার চেষ্টা করব। আর কি কি পড়বেন এই সার্কুলারে সম্পূর্ণ গাইডলাইন সাজেশন দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এগুলো বিস্তারিত বলার আগে আমরা সমবায় অধিদপ্তরের কাজসমূহ কী সেই বিষয়ে একটি ধারণা দিই, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সমবায় অধিদপ্তর জনগণের একটি অর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণের সরকারি উদ্যোগ বাস্তবায়নের প্রধান সংস্থা হিসেবে পরিচিত, ঠিক আছে। এবং এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে একটি অধিদপ্তর। এটা কিন্তু অধিদপ্তর। আর এখানে সমবায় অধিদপ্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা যিনি থাকেন তাকে কিন্তু নিবন্ধক ও মহাপরিচালক নামে অভিহিত করা হয়। আর এখানে উপজেলা, মেট্রো, থানা, তারপরে জেলা, বিভাগ ও সদর দপ্তর পর্যায়ে মোট এখানে 4 পর্যায়ে এদের অফিস আছে এবং এই অধিদপ্তরের কার্যালয় বিস্তারিত আছে। মোট 4 পর্যায়ে আপনার উপজেলা, জেলা, বিভাগ ও সদর দপ্তর পর্যায়ে বিস্তারিত আছে। তারপরে আমরা আরও বিস্তারিত জানব যে সমবায় অধিদপ্তরের কাজসমূহ মূলত কী কী। আমি এখানে 5টি ধাপ উল্লেখ করে দিয়েছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এ বাদেও কিছু টুকিটাকি কাজ আছে, আপনারা যখন চাকরি পাবেন তখন আপনারা কাজসমূহ আরও বিস্তারিত জানতে পারবেন। তো 1 নম্বর যেটি হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন। আর এটা কিন্তু প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন বলতে সর্বনিম্ন কিন্তু 20 জন সদস্য নিয়ে এই সমিতি নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হয়। তো 20 জন সদস্য নিয়ে আপনার সমিতি নিবন্ধন করার কার্যক্রম আপনাকে করতে হবে। তারপরে সমবায় সমিতি বার্ষিক হিসাব বিবরণ ও কার্যালয় যাচাই, তারপর কেন্দ্রীয় অথবা জাতীয় সমবায় সমিতি নিবন্ধন, এই কাজগুলো করে সমবায় অধিদপ্তর। তারপর প্রশিক্ষণ প্রদান করা হয় এখান থেকে। তারপরে 5 নম্বরে প্রকল্প ও কর্মসূচিভুক্ত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন, এখানে কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমি এই 5টি কার্যক্রম দেখাই দিয়েছি। এ বাদেও কিছু কার্যক্রম আছে, সেগুলো আপনারা চাকরি হওয়ার পরে আপনাদের কাজগুলো দেখে নিতে পারবেন। তারপরে এখানে সমবায় অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে পোস্টিং কোথায় হবে মূল পর্যায়ে আলোচনা করছি। এটার পোস্টিং কিন্তু 4 পর্যায়ে আমি দেখাই দিয়েছি। এখানে উপজেলা, জেলা, তারপরে বিভাগ এবং আপনার যে সদর দপ্তর আছে ওখানে। তো আপনারা নিজ উপজেলায় এই চাকরিটি করতে পারবেন। আপনারা সবাই আবেদন করবেন আপনার যোগ্যতা অনুযায়ী, ঠিক আছে। অনেকগুলো পোস্টে কিন্তু মোট 511 পোস্টে আপনারা সারা বাংলাদেশে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন। আর এখানে পূর্বে যারা আবেদন করেছিলেন তাদের কি হবে, ঠিক আছে। দেখেন, পূর্বে যারা আবেদন করেছিলেন তাদের এখন আবেদন করার দরকার নাই। আর অন্যান্য পোস্টে যারা আবেদন করেছিলেন না তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর যারা নতুন এই সার্কুলারটি পেয়েছেন তারা সকল পোস্টে আবেদন করতে পারবেন। আর এখানে একাধিক পদে আবেদন করা যাবে কিনা কিংবা পারবো কিনা, এখানে আপনারা একাধিক পদে আবেদনটি করতে পারবেন। আপনি এক পোস্টে আবেদন করেছেন, অন্য পোস্টে এখানে আবেদনটি করতে পারবেন। তবে যারা আবেদন করেছিলেন এক পদে এবং অন্য পদে আবেদন করেছিলেন না পূর্বে, এখন আপনারা সেই পদে আবেদনগুলো করে নিতে পারবেন। আর কেন্দ্র কোথায় হবে, এই কেন্দ্রটি ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি আবারও বলছি, এটি ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এখানে এমসিকিউ নাকি লিখিত পরীক্ষা হবে। তো এখন বেশিরভাগই কিন্তু লিখিত চলে গিয়েছে, ঠিক আছে। আর বেশিরভাগই লিখিত। আপনার দেখেন যে অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, তাছাড়াও কিন্তু 16 থেকে 20তম গ্রেডের পরীক্ষা লিখিত হয়। আর এখানে এমসিকিউ হতে পারে, লিখিতও হতে পারে। এখানে উল্লেখ করে দিয়েছে লিখিত পরীক্ষা, তবে এর আগে এমসিকিউ পরীক্ষা হয়েছিল। তো এখানে এবারও এমসিকিউ হতে পারে, লিখিতও হতে পারে। আপনার দুইটাই কিন্তু
প্রিপারেশন নিতে হবে লিখিতের জন্য এবং এমসিকিউর জন্য দুইটাই। কারণ আপনার কোনটা কখন দেয় সেটা কিন্তু বোঝা মুশকিল। আর যদি লিখিতও হয় তাহলে কিন্তু বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে, মানে এমসিকিউ অনুষ্ঠিত হয়ে তারপর লিখিত হবে। আর যদি সরাসরি লিখিত হয় তাহলে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আপনারা যদি লিখিতর জন্য প্রিপারেশন নেন তাহলে কিন্তু আপনার এমসিকিউর জন্য হয়ে যাবে, ঠিক আছে। তো সেজন্য আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন, সেটি এমসিকিউ হোক কিংবা লিখিত হোক। আর কি বই পড়বেন এটি আমি লাস্টে বলে দেওয়ার চেষ্টা করব। তো আমরা এর কী সুযোগ সুবিধা আছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি চাকরি পাওয়ার পরে সর্বনিম্ন 22 থেকে আপনারা যদি 30 বছর পর্যন্ত এখানে চাকরি করেন তাহলে 50 থেকে 60 লক্ষ টাকার একটি পেনশন সুবিধা পাবেন এবং প্রত্যেক মাসে মাসে যে আপনার বেসিক আছে বেসিকের হাফ আপনার পেনশন পাবেন, ঠিক আছে, মানে টাকা পাবেন প্রত্যেক মাসে মাসে। আর এককালীন 50 থেকে 60 লক্ষ টাকা আপনি পেনশন সুবিধা পাবেন, মানে এককালীন এই টাকাগুলো পাবেন। তারপরে আপনারা বাড়ি ভাড়ার সুবিধা পাবেন। আপনি যখন চাকরি করবেন আপনার পোস্টিং যেখানেই দিবে সেখানে কিন্তু আপনার বাড়ি ভাড়ার আপনার এক্সট্রাভাবে বাড়ি ভাড়া পাবেন। আর আরেকটি মজাদার বিষয় সেটি হচ্ছে বিনা সুদে ঋণ নেওয়ার ব্যবস্থা এখানে কিন্তু আছে। এটা কিন্তু একটি সমিতি কার্যক্রম পরিচালিত হয়, ঠিক আছে, সেই জন্য আপনি বিনা সুদে ঋণ নেওয়ার এখানে সিস্টেম আছে। আর এখানে সবচেয়ে মজাদার বিষয় নিজ উপজেলায় পোস্টিং নেওয়ার সুবিধা এখানে থাকবে। আপনি চাকরি পাওয়ার পরে প্রথম হয়তো আপনার আশেপাশে মানে আপনার বিভাগের অন্য জেলায় কিংবা উপজেলায় আপনার পোস্টিং দিতে পারে, তারপরে আপনি ট্রান্সফার হয়ে নিজ উপজেলায় চলে আসতে পারবেন। খুব মজাদার চাকরি, আপনি নিজ বাড়ি থেকে এই চাকরিতে আপনি অংশগ্রহণ করতে পারবেন। সেজন্য প্রত্যেক উপজেলায় কিন্তু এর অফিস আছে, জেলা পর্যায়ে আছে, বিভাগীয় পর্যায়ে আছে এবং সদর দপ্তর পর্যায়ে অফিস আছে, ঠিক আছে। আর আপনারা যারা আবেদন করবেন এই সার্কুলারে অনেকেই আবেদনের চয়েস লিস্ট খুঁজে পান না, তো আপনাদের সুবিধার্থে আমি আবেদনের চয়েস লিস্ট এখানে দিয়ে রেখেছি। প্রথম পদের নাম, তারপরে হচ্ছে সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা আমি উল্লেখ করে দিয়েছি এখানে। হ্যাঁ, আপনার যোগ্যতা অনুযায়ী আবেদনটি করে নেবেন। মানে এ বাদেও অনেকগুলো লিস্ট আছে সার্কুলারে, আপনি দেখে আবেদন করবেন। সবগুলো আমি এখানে উল্লেখ করিনি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার আবেদন করা বাধ্যতামূলক সেগুলো এই চয়েস লিস্টটা আমি রেখেছি। দেখেন অনেকগুলো লিস্ট এখানে দিয়ে রেখেছি। তো 1 নম্বর হচ্ছে অফিস সহায়ক, এখানে সর্বমোট 189 পদে আবেদন করতে পারবেন। আপনারা যারা এসএসসি বা সমান পরীক্ষায় পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এইটি 108 পদে বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে, ঠিক আছে। এখানে সর্বনিম্ন আপনার এইচএসসি পাস বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দ গতি, টাইপিংয়ের গতি থাকতে হবে। অবশ্যই এই কম্পিউটার অপারেটরে কিন্তু আপনার কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। 6 মাসের যে বেসিক কম্পিউটার কোর্স আছে সেটা সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। আর আপনারা যারা এই 6 মাসের বেসিক কোর্স এখনও কমপ্লিট করেননি, আপনারা কিন্তু অনেক পিছিয়ে আছেন। আপনারা যারা এখনও ইন্টারমিডিয়েট পড়ছেন কিংবা আপনারা এসএসসি পাস করেছেন, ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছেন কিংবা আপনি অনার্স পড়ছেন, 6 মাসের যে কম্পিউটার বেসিক কোর্স সার্টিফিকেট আছে এটি আপনি অবশ্যই করে নেবেন। আপনার সামনে কিন্তু আরও ডিজিটাল হয়ে যাবে বাংলাদেশ, তখন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কম্পিউটার লাগবে। তারপরে সহকারী পরিদর্শক, এখানে 105 পদে আবেদন করতে পারবেন। তারপরে যোগ্যতা এখানে স্নাতক পাস লাগবে বা সমানের ডিগ্রি হলে আবেদনটি করতে পারবেন। তারপরে পরিদর্শক এই পদে খুবই ভালো এই পদটি, আপনারা 34 জন পদে এখানে আবেদন করতে পারবেন, স্নাতক ডিগ্রি লাগবে এই ক্ষেত্রে। তারপরে ফিল্ড ইনভেস্টিগেটর, এটাও কিন্তু খুবই দারুণ চাকরি, এখানে 19 পদে আবেদন করতে পারবেন। তবে এখানে ফার্ম মেশিন টেট বিষয়ে এসএসসি পরিসংখ্যান বা অর্থনীতি বিষয়ে 2য় শ্রেণী স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। তারপরে সর্বশেষ সেটি হচ্ছে প্রশিক্ষক, এই পদে আপনারা 16 পদে আবেদন করতে পারবেন, স্নাতক ডিগ্রি লাগবে। তো আপনারা যারা এসএসসি পাস করেছেন এই যে 189 পদে এটি কিন্তু অবশ্যই আবেদন করবেন, ঠিক আছে। এসএসসি পাস, আপনার নিজ উপজেলায় চাকরি এবং এটি এমসিকিউ এবং লিখিত দুইটার জন্য আপনার প্রিপারেশন নেবেন, ঠিক আছে। দুইটার জন্যই প্রিপারেশন নিলে আপনার ভালো হবে, কারণ যখন লিখিত পরীক্ষা হবে তখন আপনার লিখিতের জন্য এটি কাজে দেবে, আর লিখিতর জন্য যেটি পড়েন সেটি আপনার এমসিকিউর জন্য অটোমেটিক কাজে লেগে যাবে, ঠিক আছে। তো সেজন্য আপনার লিখিত এবং এমসিকিউ দুইটাই পড়া উচিত। তারপরে আমরা দেখে নিব সেটি আবেদনের সময়। এটি আবেদন শুরু হয়েছে এখানে 20 মার্চ 2025 তারিখ সকাল 10টা থেকে অলরেডি আবেদনটি শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ কবে? 17 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত। এখানে বিকাল 5টা পর্যন্ত এটি কিন্তু শেষ সময়সীমা, আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, তো আমি বলে দিলাম এখানে কিন্তু 17 এপ্রিল এটি কিন্তু বিকাল 5টা পর্যন্ত আবেদনের শেষ তারিখ। আপনারা এর আগে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন, ঠিক আছে। এবং প্রস্তুতি কীভাবে নেবেন এই চাকরির জন্য
আপনার যদি বেসিক ভালো থাকে তাহলে আপনারা বাজার থেকে বিভিন্ন চাকরির বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে বই থাকে, সেইগুলো আপনি পড়তে পারেন। আর যদি বেসিক নর্মাল থাকে, যদি নতুন প্রস্তুতি নিতে চান, আপনার বেসিক স্ট্রং করতে হবে, ঠিক আছে? তো আমি প্রিফার করছি সেগুলো আপনার বেসিকের জন্য স্ট্রং করার ক্ষেত্রে আপনার লিখিত এবং এমসিকিউর জন্য দারুণ কাজে দিবে এই যে প্রস্তুতি গাইডগুলো। তো বাংলার জন্য আমি প্রথমে বলে দিই কী কী পড়বেন। আপনারা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটি পড়ে নেবেন, যে বোর্ড বইটি, ঠিক আছে? নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ যে বোর্ড বই পাওয়া যায় সেটি অবশ্যই আপনারা যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী শুরু করে দেবেন। এটা খুবই দারুণ কাজ দেয় আপনার লিখিতর জন্য এবং এমসিকিউর জন্য। ভিতর থেকে হুবহু কমন পাবেন এখান থেকে। এবং গণিতের জন্য আপনারা কি পড়বেন, ক্লাস 7, 8 এবং 9, 10 যে বোর্ড বই, সেই বোর্ড বই থেকে আপনারা উদাহরণগুলো শেষ করবেন, তারপরে আপনার অনুশীলনগুলো শেষ করে নেবেন। চাইলে আপনি বাজার থেকে একটি গাইড কিনে পড়তে পারেন, তবে গাইড কেনার আগে 7, 8, 9, 10 যে বোর্ড বই আছে অবশ্যই এইগুলো শেষ করবেন, তাহলে আপনার বেসিক এবং দুর্দান্ত আপনার পারফরমেন্স করতে পারবেন পরীক্ষার হলে, ঠিক আছে? আর তারপরে ইংরেজির জন্য ক্লাস 9, 10 যে গ্রামার বই আছে সেখান থেকে পড়লে আপনার বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়াও মাস্টার্স ইংলিশ মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারের যে বইটি আছে এটি পড়লে আপনার এই নবম দশম শ্রেণীর বইটি পড়া লাগবে না, তবে নবম দশম শ্রেণীর যে গ্রামার বইটি আছে ওইটা পড়লে আপনার বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনি মাস্টার্স কিংবা আপনি লাইব্রেরিতে যে কোনো আপনার ইংরেজি বই আপনারা কিনবেন চাকরির জন্য, ঠিক আছে? সেটি পড়লে আপনার দুর্দান্ত কাজ হবে। তবে মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের এই বইটি কিনলে বা পড়লে আপনার অন্য বই আর কিনা লাগবে না, এইটি শেষ করলে আপনার ইংরেজির জন্য দুর্দান্ত কাজ হবে। তারপরে সাধারণ জ্ঞানের জন্য আপনার কী পড়বেন, সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিক নতুন বইটি আপনি নেবেন, কারণ এখন সরকার ব্যবস্থা অনেক চেঞ্জ হয়েছে, সেজন্য নতুন যে সিলেবাস আছে বা নতুন চেঞ্জ যে বইগুলো আছে সেগুলো কিনবেন। তবে এখানে আপনার অবশ্যই যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় দুইটাই আপনার পড়তে হবে, ঠিক আছে? বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় উল্লেখ আছে যে গাইডে, আপনার সেই দুইটাই আপনি পড়বেন, কারণ বাংলাদেশ বিষয়ে প্রশ্ন হবে এবং আন্তর্জাতিক বিষয়ে বিভিন্ন সেক্টরে প্রশ্ন হয়। তো আপনি লাইব্রেরি থেকে সাধারণ জ্ঞানের জন্য যে কোনো একটি গাইড কিনে পড়তে পারেন। তো এইগুলো প্রস্তুতি নেবেন, আশা করি আপনার ভালো রেজাল্ট হবে। এখানে লিখিত এবং এমসিকিউর জন্য দুর্দান্ত কাজে দিবে এইগুলো আমি যেগুলো বলে দিলাম। তাছাড়া যদি আপনার শর্টকাটে আরও সাজেশন নিতে চান, আমাদের দেখেন একটি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে আমাদের একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা আছে। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের সাম্প্রতিক বিষয় সহ সকল তথ্য দিয়ে এখানে সাজানো আছে। আপনি চাইলে এই পিডিএফটি নিয়ে পড়াশোনা শুরু করে দিতে পারেন। এখানে বিষয় ভিত্তিক আলোচনা করা আছে, এগুলো পড়লে আপনারা লিখিত এবং এমসিকিউর জন্য 16 থেকে 20তম গ্রেডের জন্য দারুণ কাজে দিবে এইটি পড়লে। আর যদি আপনি বই কিনে থাকেন এটি নিয়ে দরকার নেই, আপনি সেই বইগুলো পড়বেন। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, নিচে সাবস্ক্রাইব লেগে বাটন আছে, ওখান থেকে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।